প্রিয় দর্শক, অঙ্কের হিসেবে ১৭ বছর ১৫ দিনের অপেক্ষা। নেতা ফিরছেন আজ, তাকে দেখবার জন্য কি আকুল প্রতীক্ষা, মানুষ ছুটছে তাকে দেখবার জন্যে। আজকের পত্রপত্রিকা জুড়ে তাকে নিয়ে শিরোনাম রয়েছে। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন লেখক কলামিস্ট হাসান মামুন। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকার শিরোনামের কথা বলছিলাম, একটু পরে শোনাই আপনাকে আগে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, তারেক রহমান ফিরছেন আজ, নতুন করে পথ চলার সংকল্প। শুভ বড়দিন আজ, গির্জাগুলো সেজেছে বর্ণাঢ্য সাজে। আওয়ামী লীগ নির্ভরতা থেকে ভারত কি সরবে? দৈনিক সমকাল, নির্বাচন শেষ, ঢাকায় বরণের আয়োজন, আজ ফিরছেন তারেক রহমান, একদিন আগেই মানুষের ঢল। দৈনিক যুগান্তর, মহানায়ক হয়ে ফিরলেন মজলুম নেতা, ১.৫ যুগ পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। বাংলাদেশ প্রতিদিন, ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন আজ, দেশের মাটি ছোবেন ১৭ বছর পর। মানবজমিনের শিরোনাম, রাজকীয় রাজনৈতিক প্রত্যাবর্তন। দৈনিক খবরের কাগজ, রাজনীতিতে নতুন দিগন্ত, জুবাইদা রহমান তারেক রহমানের সার্বক্ষণিক সঙ্গী, যেভাবে দলের কাণ্ডারি হয়ে ওঠেন তারেক রহমান। আমার দেশের শিরোনাম, বিশাল সংবর্ধনায় আজ ফিরছেন তারেক রহমান, ভারতে চলছে ভয়াবহ খ্রিস্টান নিপীড়ন। কালবেলার শিরোনাম, ইতিহাস, তারেক রহমান দ্য মডার্ন প্রিন্স, দীর্ঘ প্রতীক্ষার অবসান। দৈনিক ইনকিলাব, মহানায়কের স্বদেশ প্রত্যাবর্তন, সারা দেশ থেকে ঢাকামুখী নেতাকর্মীদের ঢল। দৈনিক করদোয়া, আজ প্রিয় মাতৃভূমিতে ফিরছেন তারেক রহমান, শুভ বড়দিন আজ। বাংলাবাজার পত্রিকা, স্বাগত তারেক রহমান। রূপালী বাংলাদেশ, নির্বাসনের দেওয়াল ভেঙে বাংলায় তারেক রহমান, গণসংবর্ধনার মঞ্চ প্রস্তুত, নেতা কর্মীদের ঢল। হাসান মামুন, শিরোনাম নিশ্চয়ই শুনলেন। আমি শুরুতে বলতে চেয়েছিলাম যে আজকে যে কোনো একটা পত্রিকার শিরোনাম পড়লে সব পত্রিকার শিরোনামে প্রায় একই রকমের। নতুন করে পথ চলার সংকল্প, দৈনিক প্রথম আলোর শিরোনাম, এবং যুগান্তরের শিরোনাম, ঐক্য সমঝোতার পথ উজ্জ্বল। এবং একই সাথে মানবজমিনের শিরোনাম হয়েছে রাজকীয় রাজনৈতিক প্রত্যাবর্তন। কি বলবেন? জি রেজা ভাই, প্রায় ১৭ বছরেরও বেশি সময় পর, হিসাব দিলেন ১৫ দিন, ১৭ বছর ১৫ দিন। তারেক রহমানের এই প্রত্যাবর্তন, এটা শুধু বিএনপির জন্য না, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, যে প্রেক্ষাপটে আমরা এখন আছি, সেখানে খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। এটাকে শুধু দলীয় দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না, এটাকে একটা জাতীয় দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে। তারেক রহমান সাহেব বাংলাদেশের এই মুহূর্তে যেসব দল মাঠে আছে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে প্রধান দল, রাজনৈতিক দল, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। এবং মনে করা হচ্ছে, এটা জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবেই মনে করা হচ্ছে, যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হলে, মানে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন হলে এই দল ক্ষমতায় যাবে। রেজা ভাই, আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে বিগত 3টি নির্বাচন ভুয়া নির্বাচন হয়েছে, বিভিন্ন রকম নির্বাচন, কিন্তু সবগুলি ভুয়া নির্বাচন হয়েছে। মানে 3টি নির্বাচনে 3 ধরনের চরিত্র ছিল। জি, 3 ধরনের চরিত্র ছিল, কিন্তু সামগ্রিকভাবে এগুলো ভুয়া নির্বাচন, এগুলো আদৌ কোনো নির্বাচন না। তো এই নির্বাচনগুলো যদি গ্রহণযোগ্যভাবে হতো, তাহলে কোনো না কোনো নির্বাচনে বিএনপি কিন্তু বিজয়ী হয়ে ক্ষমতায় আসতো এবং দেশের চিত্রই ভিন্ন হতো। অর্থাৎ আমরা একটা ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদলের চিত্র দেখতে পেতাম। এবং আজকে গণ অভ্যুত্থানের পরে যে একটা এলোমেলো পরিস্থিতি বিরাজ করছে, এর মধ্যে কিন্তু আমাদের প্রবেশ করতে হতো না। অনেকে এই জন্য গণ অভ্যুত্থানকারীদের দায়ী করে, কিন্তু আমি দায়ী করব শেখ হাসিনা শাসনামলকে। তারা যদি এই জোর করে, গায়ের জোরে কিংবা বহিঃশক্তির সমর্থনে ক্ষমতায় থাকার এই নীল নকশা না করতো এবং এটা বাস্তবায়ন না করতো, তাহলে বাংলাদেশের পুরো যাত্রাটি কিন্তু ভিন্ন হতো। তো যাই হোক, যা হয়নি হয়নি। এখন সামনে একটা নির্বাচন, আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের প্রস্তুতি সরকারের দিক থেকে বা নির্বাচন কমিশনের দিক থেকে সেই রকম জোরালো না। মানে এখন যদি তো অঙ্কের হিসাব ধরেন, তাহলে কি 1.5 মাসও তো নেই। জি, 1.5 মাসও নেই।
সেক্ষেত্রে 1.5 মাসের জায়গায় দেশটা যেমন নির্বাচন মুখর হয়ে উৎসব মুখর হয়, আমরা যেমনটা দেখতে সেই পেতাম, পরিবেশটা আমরা সেই পরিবেশটা মিসিং কিন্তু দেখতে পাচ্ছি না। মামুন, আপনার সাথে যদি আরেকটা বিষয় আলোচনা করতে চাই, তারেক রহমান 17 বছর পর দেশে ফিরছেন, দেশে তার স্বদেশ প্রত্যাবর্তন আজকে, কিন্তু তাকে ঘিরে সারা দেশে যে আবেগটা তৈরি হয়েছে, যে বিশ্বাসটা তৈরি হয়েছে, তাকে একটা নজর দেখবার জন্য যে একে সারা দেশ থেকে মানুষ ছুটে ঢাকার দিকে আসছেন, এই যে বিশ্বাসের পারদ তার উপরে উঠলো, এইটা উনি কতটা প্রত্যাশার চূড়ায় উনি অবস্থান করছেন জি জি তারেক রহমান সাহেব। এবং এর একটা কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট আছে। সেটা হলো, আমরা দেখব যে বেগম জিয়া মানে কারাগারে যাওয়ার পর, একটি তুচ্ছ মামলায় তাকে কারাগারে নেওয়ার পর 2018 নির্বাচনের আগে বিএনপি কিন্তু এই নির্বাচনে অংশ নিয়েছিল কিছুটা বিশ্বাসের উপর নির্ভর করে, যে কিছুটা হলেও নিরপেক্ষ নির্বাচন হবে বা অন্তত বিরোধী দল হিসেবে বসার সুযোগ হবে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে, পরবর্তী নির্বাচনে হয়তো ক্ষমতায় আসা যাবে, এইরকম একটা প্রত্যাশার উপর ভর করে বিএনপি তার সঙ্গীদের নিয়ে নির্বাচনে এসেছিল। কিন্তু তাদেরকে চরমভাবে প্রতারিত করা হয় সেই নির্বাচনে, আমরা জানি সবই। রাতের ভোট হয় এবং ওই ভোটের ভেতর দিয়ে কিন্তু বাংলাদেশের মানে শান্তিপূর্ণ উত্তরণের যে প্রক্রিয়া, এটাকে ধ্বংস করে বিশ্বাস ভঙ্গের জি, এটা ধ্বংস হয়ে যায়। তখন গণ অভ্যুত্থান ছাড়া কোনো পথ ছিল না। আমি এখানে উল্লেখ করব, ফরহাদ মজার সাহেবের একটা বই আছে, গণ অভ্যুত্থান ও সম্ভবত গণ অভ্যুত্থান, আমি জি বছরখানেক আগে উনি লিখেছিলেন এবং উনি বলেছিলেন যে গণ অভ্যুত্থান ছাড়া কোনো পথ নাই। তো এই কথা অনেকেই বলছিলেন যে মানে নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের কোনো প্রক্রিয়া এখন আর উপস্থিত না। তো সেটাই হলো, আমরা দেখলাম 24-এর নির্বাচন কিন্তু পার্টিসিপেটরি হয়নি মোটেও, আমি ডামি নির্বাচন হয়েছে এবং সেখানে বিএনপি বর্জন করেছে। তো এখন বিষয় হচ্ছে যে গণ অভ্যুত্থানে সবারই অংশগ্রহণ ছিল, বিএনপি নেতাকর্মীদের একটা জোরালো অংশগ্রহণ ছিল এবং হতাহতের দিক থেকে তাদের সংখ্যা কিন্তু বেশি সবচেয়ে, এবং তারেক রহমান সাহেবের সেখানে ভূমিকা ছিল, যদিও উনি এই অভ্যুত্থানে কিন্তু কোনো কৃতিত্ব দাবি সেভাবে করেননি, অন্যরা যেভাবে করেছে। তো আজকে উনি 17 বছর পর দেশে ফিরছেন, এটা তার দলের জন্য একটা বিরাট উৎসাহের ব্যাপার, দেশের জন্য তো বটে। হ্যাঁ জি, এবং এটা বেদনার দিনও, কারণটা হচ্ছে যে বেগম জিয়া হাসপাতালে আছেন, প্রায় মাসখানেক ধরে হাসপাতালে আছেন, এবং তারেক রহমান সাহেবকে কিন্তু সেই উপলক্ষেই ফিরতে হয়েছে, এবং মাঝে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল যে উনি ফিরছেন না কেন। তো উনি ওই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছিলেন যে সব কিছু তার হাতে নেই। আমরা এখনও জানি না কি সংকট ছিল, তবে সংকটের কিছুটা তো অবসান হয়েছে, যে কারণে উনি ফিরতে পারছেন। এবং উনি মায়ের সঙ্গে দেখা করে উনি কিন্তু রাজনৈতিক কর্মসূচিতে যোগদান করবেন। ওনার 3 দিনের কর্মসূচি অলরেডি বলা হয়ে গেছে। এখানে আমি যদি পড়ে শোনাই আপনাকে, উনি বিমানবন্দর থেকে 300 ফিট সংবর্ধনা স্থলে যাবেন আজকে, খালেদা জিয়াকে দেখতে যাবেন এভার কেয়ার হাসপাতালে, হাসপাতাল থেকে চলে যাবেন গুলশানের বাসায়। এরপরে 26 ডিসেম্বর বাদ জুম্মা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন, এবং 27 ডিসেম্বর ভোটার হবেন, ইসিতে যাবেন, শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন এবং জুলাই আহতদের দেখতে যাবেন পঙ্গু হাসপাতালে। 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তাকে কিন্তু ভোটার হতে হচ্ছে, কারণ ভোটার তালিকায় তার নাম নেই। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে তো অনেক কিছু হয়েছে, তাকে মুচলেকা দিয়ে দেশ থেকে বাধ্য করা হয়েছিল, আমরা জানি 111-এর সরকার ওই সময়ে নির্বাচনের কিছুদিন আগে, এবং নির্বাচনে থেকে তাকে দল পরিচালনা করতে হয়েছে এবং প্রযুক্তি সহায়তা নিতে হয়েছে, ভার্চুয়ালি উনি নেতৃত্ব দিয়েছেন এবং দলকে উনি একতাবদ্ধ রেখেছেন, এটা কিন্তু একটা বড় ব্যাপার। আচ্ছা মামুন, একটা ব্যাপার যেটা হয়, আজকের একটি ক্রাইসিস গ্রুপের একটা বিশ্লেষণ ছাপা হয়েছে, এখানে বলা হচ্ছে, যেমন একটি পত্রিকা, মানে আমি জানি না কতটা খুব আবেগের জায়গায় লিখেছেন, দ্য মডার্ন প্রিন্স ফিরছেন, আর ক্রাইসিস গ্রুপের বিশ্লেষণে বলা হচ্ছে তরুণদের আকৃষ্ট করাই তারেক রহমানের বড় চ্যালেঞ্জ হবে। জি, তাই কি? হ্যাঁ, ব্রাসেলস ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তারা একটা প্রতিবেদন করেছে, তার চ্যালেঞ্জগুলো তুলে ধরেছে। তার মধ্যে প্রধানতম চ্যালেঞ্জ তারা বলতে চেয়েছেন যে তরুণদের মধ্যে দেখা যাচ্ছে যে দক্ষিণপন্থী দলের প্রতি আকর্ষণ বেশি। এটা বিভিন্ন জরিপে এসেছে যে তরুণদের, নতুন ভোটারদের একটা বড় অংশ জামায়াতে ইসলামের প্রতি আকৃষ্ট। তো এটা তো অবশ্যই তারেক রহমান সাহেবের জন্য চ্যালেঞ্জ,
তাকে কিন্তু তার এটা কি 4টা বিশ্ববিদ্যালয়ের ভোটের উপরও নির্ভর করে, এবং এই ভোটের ফলের পর কিন্তু জামায়াত ইসলামী এবং তার রাজনৈতিক সঙ্গী যারা মিত্র তাদের মধ্যে একটা বিরাট উৎসাহ তৈরি হয়েছে। আচ্ছা এবং তারা মনে করছেন যে নির্বাচন মানে জাতীয় নির্বাচনে একই ফল হবে। আচ্ছা তো সেটা আমার মনে হয় না। আচ্ছা, জাতীয় নির্বাচনে এটা ট্রান্সলেটেড হবে এরকম মনে করার কোনো কারণ নাই। তবে এটা ঠিক যে নতুন ভোটারদের মধ্যে কি প্রবণতা তৈরি হয়েছে এটা কিন্তু আমরা পরিষ্কার জানি না। বিএনপির উচিত হবে এ ব্যাপারে গবেষণা করা। সময় অবশ্য বেশি দিন নাই, তারা নিশ্চয়ই, তারেক রহমান সাহেব কিন্তু গবেষণা, ডেটা এগুলোর উপর জোর দেন এবং উনি বলেছেন খুব সমসাময়িক, উনি খুবই আধুনিক দৃষ্টিভঙ্গির এখন তার নিজের জায়গা থেকে। এবং যেটা হয় যে ধরেন এই অনুষ্ঠানে আসবার আগেই টেলিভিশনের বিভিন্ন খবরে যেটা দেখলাম যে 300 ফিট তো বিরাট একটা এলাকা, সেই 300 ফিট এলাকা মানুষের টিল ধারণের আর কোনো ঠাঁই নেই, মানে দাঁড়াবার জায়গা পর্যন্ত এখন আর নেই। এই যে বিস্ময়কর একটা মানে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার জায়গায় তো এখন একটা অন্য রকমের স্বপ্নের জায়গায় বাংলাদেশ যাবে। হ্যাঁ, তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপির কিন্তু একটা নতুন জাগরণ হয়েছে। বেগম জিয়া কারাগারে যাওয়ার পর উনিই তো নেতৃত্ব দিচ্ছেন এবং দেশের বাইরে থেকে উনি দলকে একতাবদ্ধ রেখেছেন। দল ভাঙার কিন্তু অনেক ষড়যন্ত্র হয়েছে, চেষ্টা হয়েছে এবং সেটা ব্যর্থ হয়েছে। বিএনপি কর্মী নেতাদের বিরাট অংশকে নিপীড়নের মুখে চলতে হয়েছে, তাদেরকে ঘর বাড়ি ছেড়ে, এলাকা ছেড়ে অভিবাসন করতে হয়েছে অন্যান্য এলাকায়, এমনকি বিদেশে। তো এইরকম পরিস্থিতি নজিরবিহীন এবং কোনো দলকে বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি সম্ভবত মোকাবেলা করতে হয়নি। তারপরও বিএনপি একটা বড় দল হিসেবে মাঠে আছে এবং তাদের জন্য কিন্তু আজকে বিরাট উৎসবের দিন বিএনপির জন্য। এবং অনেকেই আমি মনে করি যে ব্যক্তিগত উৎসাহে দেখার জন্য এখানে যোগদান করবে। দলীয় মানে উদ্যোগ তো আছেই, দেশের মানে ঢাকার বাইরে থেকে, এমনকি দেশের বাইরে থেকেও বাসে, ট্রেনে, লঞ্চে সমস্ত উপায়ে, এবং ছোট ছোট মিছিল যাচ্ছে। আমরা তো এখন 10টা বাজেনি, 12টায় উনি আসবেন সম্ভবত। তো এর মধ্যে আরো মানে 12টায় বিমানবন্দর থেকে নেমে সেই মঞ্চ পর্যন্ত আসতে যে কতক্ষণ লাগবে সেটা একটা ব্যাপার না। উনি একাই ভাষণ দেবেন, বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, উনি কৃতজ্ঞতা জানাবেন। যাই হোক, আমরা বলছিলাম যে তারেক রহমান সাহেবের সামনে কিন্তু চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ হলো যে নির্বাচনের পরিবেশ এখনো যথেষ্ট তৈরি হয়নি। বিএনপির এখানে বড় দায়িত্ব আছে পুরো এই পরিবেশটাকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। আপনি চ্যালেঞ্জের কথা বললেন, যেটা গতকাল দুটি রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াতে ইসলামী, এনসিপি, তারা এক ধরনের কি বলবো অভিযোগও করেছে যে বিএনপি নির্বাচনী আচরণবিধি মানছেন না। তারা কি কতগুলো কার্ড, গরিবদের জন্য কার্ড, সেই কার্ড বিতরণ করার চেষ্টা করছেন, এটা আচরণবিধির মধ্যে পড়ে না। তাহলে এই যে তারেক রহমান আসার আগেই যে এই যে অভিযোগটা তৈরি হওয়া, এই অভিযোগকে কিভাবে দেখছেন আপনি? তারেক রহমানের বিরুদ্ধে তো অভিযোগ আগেও ছিল, সেই সব অভিযোগ কিন্তু পেছনে ফেলে উনি মানে এগিয়ে এসছেন এবং এখনও তার রাজনৈতিক প্রতিপক্ষ তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলবে, এটা খুবই স্বাভাবিক। এবং রাজনীতির মাঠে এগুলো ঘটেই থাকে, আর নির্বাচনের মাঠে তো এগুলো ঘটবে। মানে সামনে আরও আমরা মনে হয়তো দেখব আরও বিরূপ পরিস্থিতি তাকে মোকাবেলা করতে হতে পারে। তারেক রহমান সাহেব দেশে ফেরার আগ মুহূর্তে কিন্তু দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনি জানেন যে দুটি মিডিয়া প্রতিষ্ঠান সহ বেশ কিছু সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান, এই যে অস্থির পরিস্থিতির কথা বললেন আপনি, তারা বিশেষ করে ইনকলাব মঞ্চ, তারা ষষ্ঠ উপদেষ্টা এবং তার সহকারী যিনি আছেন তার দুজনের পদত্যাগ দাবি করলেন। কিন্তু আমরা কালকে দেখলাম যে যিনি বিশেষ সহকারী তিনি পদত্যাগ করলেন, এবং তার পদত্যাগ এবং একই সাথে যে বাংলাদেশ ভারতের যে একটা সম্পর্কের একটা নতুন করে টেনশন তৈরি, এটা কতটা প্রভাব ফেলবে নির্বাচনের জায়গায়? বা ওসমান হাদির হত্যাকাণ্ডে যে জড়িত যে ব্যক্তি, যেমন আজকে বলা হচ্ছে প্রথম আলোতে, খুনিকে পালানোর ব্যবস্থা করেন যুবলীগের তাইজুল, এই ব্যাপারে নানা রকম খবর আছে। সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে, পুলিশের পক্ষ থেকে, যে খুনি যে ভারতে পালিয়ে চলে গেছেই এই ব্যাপারে তারা নিশ্চিত নন, তারা নিশ্চিত তথ্য তাদের কাছে নাই। কিন্তু পত্রপত্রিকা খবর আসছে যে উনি কীভাবে পালিয়েছেন, মানে শুটার। তো যাই হোক, আমরা এটা জানি না, ভারতীয় পক্ষ বলেনি যে তারা তাদের কাছে আছে বা সীমান্ত অতিক্রম করেছে। তো এটা ঘিরে বাংলাদেশ ভারত পরিস্থিতির সম্পর্কের একটা অবনতি হয়েছে, এপারে এবং ওপারে দুই দিকেই।
কালকেও ভারতীয় অংশে কিন্তু বিক্ষোভ হয়েছে এবং সীমান্তবর্তী পেট্রাপোলে হয়েছে। দুই দেশের মানে হাইকমিশনারকে পরস্পরের দপ্তর ডেকে পাঠিয়েছে, ডেকে পাঠিয়েছে। এটা একটা কূটনৈতিক রীতি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই সংকট নিয়ে আমরা নির্বাচনে যাব এবং যারা নির্বাচিত সরকার হিসেবে আসবে তাদেরকে কিন্তু এই সংকট মোকাবেলা করতে হবে। এটাই সবচেয়ে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের উদ্যোগ তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তাকে কিন্তু নিতে হবে। আমরা অবশ্যই একটা অধীনতামূলক সম্পর্ক চাই না, এবং উনি নিজেও বলেছেন যে সবার আগে বাংলাদেশ। তো এই নীতিতে অটল থাকতে হবে। বিএনপির এটা বরাবরের নীতি যে বাংলাদেশপন্থী থাকা এবং বাংলাদেশকে কেন্দ্রে রেখে পররাষ্ট্রনীতি পরিচালনা করা। পাশাপাশি আরও চ্যালেঞ্জ কিন্তু তার আছে, সেটা হচ্ছে যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি মোটেও সন্তোষজনক না এবং অরাজকতা থেকে থেকে তৈরি হচ্ছে সন্ত্রাসের প্রবণতা আছে, দক্ষিণপন্থী উত্থান মোকাবেলা করতে হচ্ছে। বিএনপিকে এর বিরুদ্ধে একটা মধ্যপন্থী, একটা উদারপন্থী অবস্থান নিতে হবে। এবং আমরা তারেক রহমানকে কিন্তু গণ অভ্যুত্থানের পর দেখছি যে বারবার উনি এই অবস্থানটা নেওয়ার চেষ্টা করেছেন, এবং আমি এটা বলবো যে এই জন্য আজকের এই দিনটি শুধু বিএনপির জন্য গুরুত্বপূর্ণ, দেশের জন্য, বাংলাদেশে যারা মধ্যপন্থী, যারা উদারপন্থী, যারা দেশকে একটা ইনক্লুসিভ জায়গায় রাখতে চায়, তারাও কিন্তু তারেক রহমানের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। একটা অন্য আলোচনা করতে চাই। বাংলাদেশ টেলিভিশন 62 বছরে পা দিল, এবং আমরা যদি আমাদের টেলিভিশনের এই যে এত উন্নয়ন, এত জোয়ার, এত জয় জয়কার বলি, তাহলে শেকড়টা কিন্তু বাংলাদেশ টেলিভিশন, এটা আমাদের মানতেই হবে। এবং আমরা খুব আনন্দের সাথে জানাই প্রতি বছর বাংলাদেশ টেলিভিশনের জন্মদিন চ্যানেল আই পালন করে। এবং এই যে শেকড়কে শ্রদ্ধা জানানো, এই যে আমরা যে যাই বলি না কেন, বাংলাদেশ আজকে যে এত বড় টেলিভিশনের ব্যক্তি বাংলাদেশে, তা সবাই কিন্তু কোনো না কোনোভাবে বাংলাদেশ টেলিভিশন থেকে আসা মানুষজন। এবং এই টেলিভিশন চ্যানেল আইয়ের মানুষজন, বিশেষ করে যারা কর্মকর্তারা আছেন, তারা খুব শ্রদ্ধা ভরে বাংলাদেশ টেলিভিশনের ভূমিকাকে তারা পালন করবার চেষ্টা করে। এবং আজকে বেশ একটু আগে, এই অনুষ্ঠানের আগেই বাংলাদেশ টেলিভিশনের 62তম জন্মদিন পালন করা হলো চ্যানেল প্রাঙ্গণে। কি মনে আসার সময় আমি দেখছিলাম যে একটা উৎসবমুখর পরিবেশ চ্যানেল আই প্রাঙ্গণে। তো এটা খুবই শুভ উদ্যোগ যে এটা স্মরণ করা, এটা স্মরণেরই বিষয়। কারণটা হচ্ছে যে এখন তো অনেক টেলিভিশন, তো আমরা ছেলেবেলায় আমরা তো বাংলাদেশ টেলিভিশনেই দেখতাম, এবং এর উপর নির্ভরশীলতা কিন্তু রাজনৈতিক দলগুলোরও ছিল। নির্বাচনের আগে দাবি করা হতো যে বাংলাদেশ টেলিভিশন যেন সব দলের প্রতি সমান আচরণ করে, সমান সুযোগ দেয়, তাই না? একসময় টেলিভিশনের, রেডিওর স্বায়ত্তশাসনের দাবি, এমনকি 90-এর, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে 90-এর গণ অভ্যুত্থানের সময় এটা দাবি ছিল যে স্বায়ত্তশাসন যেন দেওয়া হয়, কারণ এগুলোর অপব্যবহার হচ্ছিল সামরিক শাসকদের হাতে, অবৈধ শাসকদের হাতে। তো যাই হোক, এখনও বাংলাদেশ টেলিভিশন আছে, তার ভূমিকা পালন করে যাচ্ছে। তো আমরা তো আশা করব যে মানে এই যে এখন এত টেলিভিশন, শুধু টেলিভিশন না, এখন কিন্তু অনেক ডিজিটাল প্ল্যাটফর্ম হয়েছে, মিডিয়ারও এক ধরনের রূপান্তর হচ্ছে, এবং মনে করা হচ্ছে যে নতুন ধারায় মিডিয়া চলে যাবে এবং এই পুরনো ধারার অবসান হবে। নতুন ধারায় মিডিয়া, এবং অনেকে বলবার চেষ্টা করছে ঘরে ঘরে সাংবাদিক। জি, এখন তো ইউটিউবের মাধ্যমে সবাই সাংবাদিক হয়ে উঠছে, ইউটিউব চ্যানেল খুলে যে যার মতো বলছে। এটা একটা নতুন মানে যুগে আমরা প্রবেশ করেছি। কিন্তু আপনি যেটা বলছিলেন যে মানে শেকড়কে তো আমরা ভুলে যেতে পারি, চ্যানেল আইয়ের ভূমিকা, শেকড়কে তো আমরা স্মরণ করব, এবং এখানে চ্যানেল আই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, মানে স্মরণ করিয়ে দেওয়া, ইতিহাস মনে করিয়ে দেওয়া, যেখান থেকে আমরা এসেছি। তো আমরা বাংলাদেশ টেলিভিশনকে অভিনন্দন জানাই, টেলিভিশনের সঙ্গে জড়িত যারা, তাদের সবাইকে, এবং চ্যানেল আই এর এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, গত 2 দিন আগে বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা হয়েছিল। আমাদের সংবাদপত্রের অনেক মানুষজন, সম্পাদক থেকে সবাই গেছেন, এবং তারা এই প্রত্যাশাটা করবার চেষ্টা করেছেন যে আমরা যেন সত্য কথা বলতে পারি। সেই প্রত্যাশাটা কি আমরা করতেই পারি তো না? জি, আমরা তো বিএনপির কাছে আশা করব এবং তারেক রহমান সাহেবের কাছে আশা করব যে ভবিষ্যতে তারা সরকার গঠন করুক বা না করুক, তারা বাক স্বাধীনতার পক্ষে থাকবেন, সত্য যেন প্রকাশ হয় এবং সত্য যেন প্রকাশ পায়, আমরা যেন সমালোচনার অধিকারও অনেক ধন্যবাদ চর্চা করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, আমাদের প্রিয় অতিথি যে প্রত্যাশাটা ব্যক্ত করলেন, সত্য 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 প্রকাশের সেই দুরন্ত সাহস যেন আমরা দেখাতে পারি, এই কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।